ডক্টর কুদরতি খোদা রিপোর্টটা তৈরি করেছিলেন এবং জাতির পিতার হাতে পৌঁছে দিয়েছিলেন, কিন্তু সেটা বাস্তবায়ন করে যেতে পারেনি, কারণ 15 আগস্ট তাকে হত্যার পর ওই রিপোর্ট আর কখনো আলোর মুখ দেখেনি। ওই যুদ্ধবিধ্বস্ত অবস্থায় আমাদের অফিসারদের এবং মেধাবীদের তিনি বিদেশে পিএইচডি করতে পাঠাতেন। আমাদের অনেক এখনো পুরনো মানুষ, এর মধ্যে কেউ হয়তো ডক্টর মশিউর রহমান সাহেব আছে কিনা, মাত্র হাতে গোনা বোধহয় কয়েকজনই বেঁচে আছেন যারা সেই সময় পিএইচডি করে এসেছিলেন। অর্থাৎ সকলকে একটা উচ্চ শিক্ষা দিয়ে জ্ঞানের আলোটা আমাদের সমাজে ছড়িয়ে দেয়, সেই ব্যবস্থাটা জাতিপিতা বঙ্গবন্ধু শুরু করেন। নাম করা বিশ্ববিদ্যালয়ে যাতে পিএইচডি করতে পারে সেই ব্যবস্থাটা করে দেন। 1970 সালের নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে তিনি একটি ভাষণ দিয়েছিলেন ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে। সে ভাষণে তিনি বলেছিলেন, আমি কোট করছি, কলেজ ও স্কুল শিক্ষকদের, বিশেষ করে প্রাথমিক শিক্ষকদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে হবে, নিরক্ষরতা অবশ্যই দূর করতে হবে, 5 বছর বয়স্ক শিশুদের বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষাদানের জন্য একটা ক্র্যাশ প্রোগ্রাম চালু করতে হবে, দ্রুত মেডিকেল ও কারিগরি বিশ্ববিদ্যালয়, নয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, দারিদ্র যাতে উচ্চশিক্ষার জন্য মেধাবী ছাত্রদের অভিশাপ হয়ে না দাঁড়ায় সেদিকে দৃষ্টি রাখতে হবে। আনকোট। মাত্র 3 বছর 7 মাসই তো সময় পেয়েছিলেন, তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করে গিয়েছিলেন। এরপর আমাদের দেশে 15 আগস্ট পর যেটা হয়েছিল, যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস পরিবর্তন করে দেওয়া হয়, যে চেতনা নিয়ে দেশটা গড়ে উঠেছিল, দেশটা অনেক পিছনে পড়ে যায়। 21 বছর পরে আওয়ামী লীগ সরকার গঠন করে, কারণ 81 সালে আমাকে আমার অবর্তমানে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। তখন মিলিটারি ডিক্টেটর আমাকে কিছুতে আসতে দেবে না। আর সবচেয়ে বড় কথা হলো যে 15 আগস্টের পরে যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনি, তাদের যাতে বিচার হবে না বলে একটা আইন পাশ করে দেওয়া হয়, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়, বিচারের পরিবর্তে তাদেরকে পুরস্কৃত করা হয়, এবং জেনারেল জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়। অনেক দেশ কিন্তু তাদের অনেককে গ্রহণও করেনি, কিন্তু তাদেরকে সেভাবে প্রতিষ্ঠিত করা হয়, রাজনৈতিকভাবে তাদের প্রতিষ্ঠা করা হয়। আমাদের স্বাধীনতা বিরোধী যারা, বিশেষ করে যারা গণহত্যা, লুটপাট, নারী ধর্ষণ, অগ্নিসংযোগের সাথে জড়িত ছিল, সেই যুদ্ধ অপরাধীদের বিচারও শুরু করেছিলেন। অনেকে কারাগারে বন্দী ছিল, জনগণ ক্ষমতা এসে তাদেরকে মুক্ত করে দেয়। এবং দুর্ভাগ্যের বিষয় হলো তখন এরাই ক্ষমতায়, কেউ প্রধানমন্ত্রী, কেউ উপদেষ্টা, কেউ মন্ত্রী মর্যাদা। যুদ্ধ অপরাধীরা এদেশে ক্ষমতা ভোগ করত। একদিকে বাবা মায়ের হত্যাকারীরা এদেশে, অপরদিকে যুদ্ধ অপরাধী। ওই অবস্থায় দেশে ফিরে আসি, বারবার অনেকবার মৃত্যুকে মুখোমুখি দেখেছি, কিন্তু কখনো পিছু হটিনি। অনেক সংগ্রামের পথ বেয়ে 96 সালে সরকার গঠন করি। সরকার গঠন করে আমি যেটা দেখলাম যে আমাদের দেশে গবেষণার জন্য কোনো বরাদ্দ নেই। আমিও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি মাস্টার্সে ভর্তিও হয়েছিলাম, কিন্তু বিদেশে চলে যাওয়ার ফলে তারপর তো 15 আগস্ট ঘটলো, আমার আর পড়া শেষ হয়নি। ঠিক সেইভাবে রেহানাও, সে কলেজের ছাত্রী ছিল, তারও পরীক্ষা দেওয়ার কথা ছিল, আসতেও পারেনি আর করতে পারেনি। আমি আসার পর খবর নিই আমাদের গবেষণার অবস্থাটা কি, দেখলাম গবেষণার জন্য কোনো অর্থ বরাদ্দ নেই। ঠিক তাৎক্ষণিকভাবেই সেই সময় 12 কোটি টাকা প্রথম বরাদ্দ দিই, এবং কৃষি গবেষণাকে আমরা সবথেকে গুরুত্ব দিয়েছিলাম এই জন্য যে আমার খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি তখন।
এরপরে যখন আমরা পরবর্তী বাজেট দিই, সেখানে আমি 100 কোটি টাকা আলাদাভাবে একটা থোক বরাদ্দ রেখে দিই গবেষণা এবং কম্পিউটার শিক্ষা, প্রযুক্তি শিক্ষা। কারণ আমাদের তখন সবকিছুই তো অ্যানালগ ছিল, সব টেলিফোন অ্যানালগ, মোবাইল ফোন কারো হাতেই ছিল না বলতে গেলে, ডিজিটাল কোনো ব্যবস্থা ছিল না, কেউ কম্পিউটার ব্যবহার করতো না, এই এক ধরনের একটা অবস্থা ছিল, যা আমরা ব্যবস্থা নিই। পাশাপাশি আমি 12টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি, কারণ তখন বিজ্ঞানের ছাত্রছাত্রী পাওয়াই যেত না। অথচ বিজ্ঞান এবং গবেষণা ছাড়া কোনো দেশ অগ্রগতি করতে পারে না। সেই জন্য 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবার আইন আমরা পাশ করি। কৃষি বিশ্ববিদ্যালয় মাত্র একটি ছিল, আমি আরো কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয়, প্রথম মেডিকেল ইউনিভার্সিটি মানে কি বলে চিকিৎসা বিশ্ববিদ্যালয়, প্রথম এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি। এবং বেসরকারি খাতের জন্য আরো বিশ্ববিদ্যালয় হয়, সেই ব্যবস্থা নিই। 16টা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। সমুদ্র গবেষণা ইনস্টিটিউট আমরা প্রতিষ্ঠা করি, বায়োটেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করি, নব থিয়েটার করি। অবশ্য এগুলি করতে যেয়ে আমাকে অনেক মামলা খেতে হয়েছে, যেটা ঠিক। এই নব থিয়েটারের জন্য 2টা মামলা আমার বিরুদ্ধে। ঠিক আছে, ওতে এটা বিএনপি ক্ষমতা আসার পরে করেছে। যাক, আর তাছাড়া আমরা যে বঙ্গবন্ধু ফেলোশিপ চালু করেছিলাম, তারপর প্রাথমিক ও গণশিক্ষা উপবৃত্তি আমরা চালু করি। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বৃত্তির অর্থ প্রায় 3,000, এটা কিছু হ্যাঁ বৃদ্ধি বলতে হবে, 3,804 কোটি টাকা। প্রাথমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপবৃত্তি 2,617 কোটি টাকা। প্রাথমিক ও গণশিক্ষা উপবৃত্তি 1,785 কোটি টাকা। এবং বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট 4,466 কোটি টাকা, এগুলি আমরা বরাদ্দ দিয়েছি। কারণ আমি সবসময় এটি বিশ্বাস করি যে গবেষণা একান্তভাবে দরকার। আমরা মোবাইল নেটওয়ার্ক, ভিস্যাট স্থাপন এবং বেশিরভাগ আমরা ব্যক্তি খাতকে সুযোগ দিই। কম্পিউটার এবং যন্ত্রাংশের উপর সমস্ত ট্যাক্সগুলি কমিয়ে মানুষ যে স্বল্প হিসাব পায় সে ব্যবস্থা নিই। কারণ আমরা প্রথম আমাদের পার্টির জন্য 91 সালে যখন কম্পিউটার কিনতে যাই, তখন দেখলাম 3,50,000 টাকা, 3,50,000 টাকার উপরে আমাদের লেগেছিল সেই কম্পিউটার কিনতে। যার জন্য পরবর্তীতে যখন আমি সরকারে আসি, আমরা সবগুলি ট্যাক্স কমিয়ে দিই। অবশ্য এ ব্যাপারে আমাকে কম্পিউটার শিক্ষা এবং কম্পিউটার সম্পর্কে জ্ঞান এবং কম্পিউটার চালানো, এগুলি আমি আমার ছেলের কাছ থেকে শিখেছি। ওই মুক্তিযুদ্ধের সময় জেলখানায় যে ছেলেটার জন্ম হয়েছিল, সজীব ওয়াজেদ জয়, সেই কিন্তু শেখায়। এবং তারই পরামর্শ ছিল যে সব ট্যাক্স কমিয়ে দাও, এগুলি সহজলভ্য করো, কম দামে যেন সবাই কিনতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। সেটাই করেছি। এবং প্রথম ট্রেনিংটাও, কোর্স চালু, সেটাও ওরা দিয়ে করা। এভাবে আমরা বিভিন্ন করি। এবং উচ্চশিক্ষায় আমরা বঙ্গবন্ধু বৃত্তিও চালু করে দিই। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের আওতায় আমরা 986 জন শিক্ষার্থী এবং গবেষককে 1,95,00,000 টাকা বৃত্তি অনুদান প্রদান করি। সবচেয়ে বড় কথা যে সেই সময় আমরা এইভাবে যে ফেলোশিপ দিয়েছিলাম এবং বিদেশে পিএইচডি করতে বা উচ্চ ডিগ্রি অর্জনের জন্য যাদের পাঠিয়েছিলাম, অনেকেই তখন সম্পন্ন করতে পারেনি। দুর্ভাগ্যের বিষয় 2001-এ সরকার আসতে পারেনি। যখন 2001-এ সরকার আসতে পারলাম না, বিএনপি ক্ষমতা এসেই আমাদের সেই ফেলোশিপটা বন্ধ করে দিল। বন্ধ করার ফলে অনেকে মাঝপথেই তাদের ওখান থেকে ছেড়ে চলে আসতে হয়েছিল। আর অনেকে কষ্ট করে থেকে গিয়েছিল যে সম্পূর্ণ করতে, আর অনেকে যাবার সুযোগই পায়নি। যেমন আমাদের মুখ্য সচিব, তখন তিনি আমার যিনি মুখ্য সচিব ছিলেন ডক্টর সামাদ, তার প্রাইভেট সেক্রেটারি ছিলেন। তিনি এই স্কলারশিপটা পেয়েছিলেন, কিন্তু সেটা যাওয়ার সুযোগ পাইনি। আমি তাই জিজ্ঞেস করছিলাম যে তুমি আবার পরে গেলে না কেন? তার পিএইচডি করার কথা ছিল, কিন্তু আর করেও নি, কারণ মনটাই ভেঙে গিয়েছিল। সেটা বাস্তব। আমি এখন তাকে বলি যে তুমি আবার করো, আবার গবেষণা করো, কিন্তু এটা হলো বাস্তবতা যে বন্ধ করে দিল। আমার কাছে অবাক লাগে যে এই যে মাঝপথে বন্ধ করে দেওয়াতে কত মানুষ যে বিপদে পড়েছিল এবং অনেকে সম্পন্ন না করে চলে আসতে হলো। যাক, 2008 পর্যন্ত, সেই 2001 থেকে 2008 আরেকটা অন্ধকার সময় আমরা পার করেছি। 2008-এ যখন নির্বাচন হলো, আমরা আবার জনগণের ম্যান্ডেট পেলাম
এবং 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল, আর যৌথভাবে তো আরো বেশি, আর বিএনপি পেয়েছিল মাত্র 30টা সিট। যাক, আমরা সরকার গঠন করলাম, সরকার গঠন করেই কিন্তু আমরা উদ্যোগ নিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয় বাড়াতে হবে, গবেষণা বাড়াতে হবে, শিক্ষার মান উন্নত করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে, এবং শিক্ষা নীতিমালা প্রণয়ন করতে হবে। পুনরায় আবার আমরা কমিশন গঠন করে শিক্ষা নীতিমালা প্রণয়ন করলাম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় 30টা, 63টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে এ পর্যন্ত। তার মধ্যে কৃষি, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, ডিজিটাল, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, মেরিটাইম বিশ্ববিদ্যালয়, অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস, কারণ আমাদের তো গবেষণা করতে হবে অ্যাভিয়েশন এবং অ্যারোস্পেস, আমরা তো চাঁদেও যাব।